জয়ার ক্ষেত্রে গুণে রূপে মানুষ? আমি অভিনয়টা বা মানে নানান রকম বহুমাত্রিক অভিনয় করার ইচ্ছা পোষণ করি, কিন্তু যারা আমাকে দেয় আমার প্যালেটে, সৌকর্যের মতো ডিরেক্টর অথবা দু চারজন আরো যাদের জন্য কাজ আমি করেছি, তারা যদি আমার মাথায় না রেখে আমাকে যদি যোগ্য মনে করেন যে আমাকে এক্সপেরিমেন্টটা করানো যাবে, সেটা কিন্তু বিশাল পাওয়া। এর আগে যত চরিত্রই করেছে এটা কেন আলাদা আমার এটা মনে হয়েছে যে এইখানে জয়া যেটা করছে, এখানে জয়া অভিনয় বলছেন চরিত্রটা, এটা এখানে চরিত্রটা যা 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 করছে সেই চরিত্রটা মানে সেই ধরনের চরিত্রকে জয়াকে অ্যাপ্রোচ এর আগে কোনো বাংলা ছবিতে অন্তত এখানের ক্ষেত্রে করা হয়নি। অন্যগুলো তো ধরুন একটু একটা সারফেস লেভেলে থাকে, হ্যাঁ, বিশেষ করে এই চরিত্রের জার্নিটা আমাকে দুটোই ভীষণ ভাবে হন্ট করেছে। আজকাল ডট-ইনে আপনাদের স্বাগত। আজকে আমরা যেখানে বসে আছি এটা গোল্ড পার্কের আমিনিয়া। কি বলবো জানেন, চতুর্দিক থেকে বিরিয়ানির গন্ধ মম করছে, তার মাঝখানে জয়া হাসান বসে আছে, কোথা থেকে যেন বাংলাদেশের বিরিয়ানির গন্ধটাও এখানে ইনক্লুড হয়ে গেছে। কিন্তু আমাদের আজকের যে বিষয়, যে জন্য আমরা এখানে বসেছি, এই বিরিয়ানির গন্ধ টন্ধ সব উড়ে গিয়ে সেই বিষয়টাই আজকে আমাদের কাছে প্রধান হয়ে গেছে, কারণ এটা গভীর মনস্তাত্ত্বিক বিষয়। এবং আপনারা জানেন হয়তো, আমি আবার জানাচ্ছি, 6 তারিখে রিলিজ করছে সৌকর্য ঘোষাল পরিচালিত ছবি ওসিডি। এই ওসিডি নিয়েই কিন্তু আজকে আমরা কথা বলবো, যার পরিচালক সৌকর্য ঘোষাল আজকে আমার সঙ্গে রয়েছেন। জয়া হাসান আপনাদের ভীষণ প্রিয়, যাকে দেখলে আপনারা দেখতেই থাকেন, তিনিও রয়েছেন আমার সঙ্গে। আর রয়েছেন পায়েল ঘোষ, উনি প্যারেন্টিং কাউন্সিলর এবং ফ্যামিলি থেরাপিস্ট। ওয়েলকাম টু আজকাল ডট-ইন। ওসিডি কথাটা শুনলেই না, যেমন একদিকে সৌকর্য একটা কৌতূহল তৈরি হয়, একটা ভয়ও তৈরি হয়। হ্যাঁ, তার কারণ মনস্তত্ত্বের এমন কিছু কিছু জিনিস আছে যে আমরা আমাদের মধ্যে না অল্প বিস্তর সবার মধ্যেই সেই জায়গাগুলো আছে, কিন্তু আমরা জানি না কোনটার কি নাম। যখন আমরা এরকম কোনো মনস্তাত্ত্বিক ছবি দেখি বা ট্রেলার দেখি এবং তার সঙ্গে রিলেট করি এবং ভাবি যে আরে এটা তো আমার মধ্যে রয়েছে, আমরা কিন্তু একটু ভয় পেয়ে যাই। তাহলে কি আমার ওসিডি আছে? ব্যাপারটা তো সেটা নয়। সেটার জন্যই কিন্তু আজকে পায়েলকে এখানে আমরা মানে জানিয়েছি, আসতে অনুরোধ করেছি এবং পায়েলও এসছেন। আমি প্রথমে একেবারে সৌকর্যর কাছে যাব। ট্রেলারটা দেখে আমার যেটা মনে হয়েছে, এখানে যেমন পেডোফিলিয়া আছে, ওসিডি আছে, খানিকটা হালকা একটা স্কিজোফ্রেনিয়ারও জায়গা আছে। আপনি কি বলবেন? না, আমাদের গল্পটা এই জায়গায় দাঁড়ায়, যেটা আমাদের লোগোতেও আছে, দেখবেন একটা জিজ্ঞাসার চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন একটা আছে। সেটা হচ্ছে যে আমাদের গল্পের যিনি মূল চরিত্র শ্বেতা, যেটা জয়া আহসান করছেন, শ্বেতা নয়, শ্বেতা, শ্বেতা যেটা জয়া আহসান করছেন, এর নিজের মনে প্রশ্ন জাগে যে আমার কি ওসিডি আছে, যেটা আমাদের সবার হয়, আপনি বললেন, যেটা আমি বললাম, ওইটাই আর কি চেজিং পয়েন্ট ওর। এবং অ্যাকচুয়ালি কতটা ওসিডি কতটা নয় সেটা নিয়ে ছবিটার ভেতরে হয়তো অনেক কিছু সূত্র আছে, কিন্তু এই যে চরিত্রটা, এই মূলত ছোট থেকে একটা জিনিস ধ্রুব সত্য বলে মেনেছে, সেটা হচ্ছে ক্লিনলিনেস ইজ গডলিনেস। এবং সেটা এমন মাত্রায় যেটা কেবল বাহ্যিক পরিচ্ছন্নতা নয়, আন্তরিক পরিচ্ছন্নতা বটেও, আমার ভেতরের পরিচ্ছন্নতা বটে। সুতরাং বাইরের নোংরাটা নয়, ভেতরের নোংরাটাও পরিষ্কার করা। সেই কোয়েস্ট থেকে ওর জার্নিটা শুরু হয়। এবং ওই যেহেতু ভেতরের নোংরাটা একটা বড় ব্যাপার, তাই জন্য যে সমস্ত মানুষরা ভেতরে নোংরামি রাখে, যে সমস্ত মানুষরা পিডোফাইল, তাদের কি করণীয়, তাদের কি করা উচিত, তাদের প্রতি আমাদের কি অ্যাটিটিউড হওয়া উচিত, বিশেষ করে যে চরিত্রটা সে কি করবে, এটা নিয়ে ছবিটা। একদমই তাই। তো আমরা আরো ছবির গল্পে আসবো, জয়ার কাছেও আসবো। তাকে পায়েল, আপনার কাছ থেকে একটু জেনে নেবো যে অ্যাকচুয়ালি পেডোফিলিয়া বা ওসিডি বিষয়টা ঠিক কি এবং কখন সেটা মারাত্মক হতে পারে, বিশেষ করে ওসিডি। আমি একটু ওসিডি, যেহেতু ছবির নাম ওসিডি, ওটাকে একটু আগে ডিকোড করি। ওসিডি হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অর্থাৎ একই ধরনের কাজ বারবার করতে ইচ্ছা, এবং সেটা একটা কম্পালসিভ মাইন্ড তৈরি করে, মানে মনের মধ্যে যেন করতেই হবে, এটা না করলে একটা ভয়ঙ্কর কিছু হয়ে যায়। আর একটু যদি উদাহরণ নিতে তাহলে বলবো, যেমন আমাকে 5 বার নমস্কার করে পরীক্ষা দিতে যেতে হবে, আমি যদি 6 বারও করি বা 4 বারও করি তাহলে কিন্তু হবে না, 5 বারই করতে হবে।
এই যে একটা মনের মধ্যে একটা কনস্ট্যান্ট একটা কম্পালশন এবং সেটা রিপিটেটিভ ওয়েতে আসছে, তাকে আমরা বলি ওসিডি। কিন্তু ভাই একটা কথা বলুন, ছোটবেলায় আমাদের অনেকেরই অভ্যাস থাকে যে এই পেন্সিল বক্সটা নিয়ে গিয়ে আমার পরীক্ষা ভালো হয়েছে, বা এই পেনটায় পরীক্ষা ভালো দিয়েছি, তাহলে আমি এটা দিয়ে পরীক্ষা দেবো। সেটা কি আমরা ওসিডি বলবো? সেটাকে আমরা সুপারস্টিশন বলতে পারি, কিন্তু সেটা আস্তে আস্তে যত আমাদের বয়স বাড়বে, আমাদের যখন লজিক্যাল মাইন্ড তৈরি হবে, এনালিটিক্যাল মাইন্ড তৈরি হবে, আমাদের আস্তে আস্তে সেটা ডিজলভ করে যাবে। কিন্তু এখন মানে এই ওসিডি ব্যাপারটা যখন তৈরি হয়, লজিক্যাল মাইন্ড আর কাজ করে না। এই যে সৌকর্য বলেন একটা চমৎকার কথা, যে ক্লিনলিনেস, ইন্টারনাল এক্সটার্নাল, অর্থাৎ ডিক্লাটার করতে হবে, সবকিছু ডিক্লাটার করতে হবে। এই ডিক্লাটারিং যে এফেক্ট, সেইটা এইখানে একটা মারাত্মক আকার নিয়েছে। ওসিডি তে এইটাই হয় যে সবকিছু ক্লিন করে ফেলতে হবে, সবকিছু ক্লিন করে ফেলতে হবে, টাইপ অফ ওসিডি। তো এইটাই। আর পেডোফিলিয়া যেটাকে আমরা বলি, সেটা তো আমরা তো জানি যে অনেক মানুষ থাকেন যারা মানসিকভাবে বিপর্যস্ত এবং তারা অসম্ভব যৌন ইচ্ছে প্রকাশ করেন ছোটদের উপর। তাদের আবার বড়দের শরীরের প্রতি আগ্রহ নেই, ছোটদের শরীরের প্রতি আগ্রহী, এবং তাদেরই আমরা পেডোফিলিক বলি। এই আর কি দুটো কথার ডিকোড। মানে এই অসুখটার কোনো নিরাময় নেই? প্রত্যেক অসুখেরই নিরাময় আছে। সেই আচ্ছা। অসুখের নিরাময় বলতে গেলে এবার তার সূত্র বার করতে হবে, তার রুট কজ বার করতে হবে, তার মধ্যে ওই ধরনের বিষয়গুলো এলো কেন। আমরা এটাও দেখেছি যে খুব ছোট বাচ্চারা যখন খুব পর্নোগ্রাফি কিছু দেখে, খুব ছোট বাচ্চারা অনেক সময় পর্নোগ্রাফিতে এক্সপোজ হয়, তারা অনেক সময় কার্যকারণ বোঝে না, তারা জাস্ট ওই অ্যাক্টটা দেখে, এবং অ্যাক্টটা দেখার পর যে একটা মানে তাদের মধ্যে একটা যে একটা সেন্স তৈরি হয়, একটা মানে সেন্সেশন তৈরি হয়, যে হরমোন গুলো মানে কম বয়সেই নির্গত হয়, সেইটার থেকে একটা অ্যাডিকশন হয়ে যায়। এবং সেই অ্যাডিকশনটা ক্রমাগত তাদের এমন ভাবে আর কি ওভারডু করতে আরম্ভ করে যে তারা সবকিছুতেই ভাবে একটা যৌন ইচ্ছার একটা আকার নিয়ে। একজন সামনে একটা বাচ্চা বসে গল্প করছে, তার মনে হচ্ছে তার অন্দরমহলটা দেখতে, তার শরীরের প্রত্যেকটা অংশ দেখে আমার একটা যৌন ইচ্ছে তৈরি হচ্ছে। এইরকম একটা এডিকশন, এরকম একটা অসুখ করতে হয়। একদমই তাই। জয়া, তোমাকে বলবো যে সৌকর্যর এর আগের ছবিতেও তুমি কাজ করেছো, ভূতপরি। সৌকর্য, এটা ঠিক কেমন হচ্ছে যে তুমি এরকম সুন্দরী একজন নায়িকা, এত গ্ল্যামারাস, তাকে দিয়ে তোমার কোনো রোমান্টিক সিন করাতে ইচ্ছে করে না? কখনো তাকে ভূত বানিয়ে দিচ্ছ, কখনো তাকে তুমি একজন ওসিডি বানিয়ে দিচ্ছ, কেন? মানে একটা কেন? মানে একটা মানে কথা হয় না, রূপে গুণে মানুষ। হ্যাঁ, জয়ার ক্ষেত্রে গুণে রূপে মানুষ। ওর গুণটা এতটা রূপের থেকেও আগে প্রকাণ্ড, সরস্বতী পরে লক্ষ্মী। এত প্রকাণ্ড যে আমার মনে হয় ওটা এক্সপ্লোর করা বেশি প্রয়োজন। জয়ার আমার দর্শক হিসেবে যেটা বলতে পারি, মানে জয়া যেভাবে নিজেকে ভাঙে আর সেটা যেভাবে দর্শকের কাছে অ্যাকসেপ্টেন্স পায়, এটা কিন্তু খুব রেয়ার। অভিনেত্রী মানেই কিন্তু চরিত্র, সে বিভিন্ন চরিত্র করবে, কিন্তু সেখানে দর্শকের অ্যাকসেপ্টেন্সটাও চাই। ট্রু ট্রু। কিন্তু জয়া সেই অ্যাকসেপ্টেন্সটা তৈরি করে দেয়। না, সেটা আমি তৈরি করিনি আসলে একা। আমি অভিনয়টা বা মানে নানান রকম বহুমাত্রিক অভিনয় করার ইচ্ছা পোষণ করি, কিন্তু যারা আমাকে দেয় আমার প্যালেটে, সৌকর্যের মতো ডিরেক্টর অথবা দু চারজন আরো যাদের ভালো কাজ আমি করেছি, তারা যদি আমার মাথায় না রেখে আমাকে যদি যোগ্য মনে করেন যে আমাকে দিয়ে এক্সপেরিমেন্টটা করানো যাবে, সেটা কিন্তু বিশাল পাওয়া। মানে সত্যি বলতে এই যে নানান রকমের লেয়ার্স এর যে ক্যারেক্টার গুলো আমি পেয়েছি, আমি ভূতপরির কথাই যদি বলি, এরকম মানে বেঁচে থাকা অবস্থায় একটি চরিত্র এবং মৃত একটি চরিত্র, দুটো চরিত্র একটা গল্পের ভেতরে পাওয়া, সেটা কিন্তু একজন অভিনেতার জন্য ভীষণ বড় ব্যাপার। আর এখানে যেটা আছে এটার জন্য আমি বলবো দেখতে হবে। আমি জানি যে সব ছবির ক্ষেত্রে আমরা বলি অন্যরকম, আমরা তো আসলে সবাই অন্যরকম কাজ করবার আকাঙ্ক্ষা থেকেই সব ছবিতে অভিনয় করি, কিন্তু এটা করতে গিয়ে এবং দেখতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমাকে হয়তো আমার এই অভিনয়ের লেয়ারটা দর্শক দেখেনি। এটা যেভাবে ও আমাকে গাইড করেছে, সৌকর্য যেভাবে আমার কাছে কাজটা বার করেছে, ও খুব ভালো কাজ আদায় করে নিতে পারে, মানে এটা আমাকে একেবারে বলতেই হয়। জয়া, আমি যখন ট্রেলারটা দেখছিলাম, আমার এটা মনে হয়েছে যে একটা সিনে এক ধরনের এক্সপ্রেশন ধরে রাখে অভিনেতা অভিনেত্রীরা, পরের সিনে গিয়ে হয়তো সেটা চেঞ্জ করলেও করতে হতে পারে, কিন্তু তুমি তো প্রতি সেকেন্ডে তোমার এক্সপ্রেশন চেঞ্জ করেছো এখানে। এখানে এই ছবিতে জয়ের বেসিক্যালি
আমি বলবো ব্রড প্যাটার্নে 4টে প্যাটার্নে অভিনয় করেছো, মানে চরিত্রটা যেরকম তাতে যেটা মানে মানে এক তো টাইম লাইনের জায়গা থেকে, আর একটা চরিত্রর নিজের কিছু জায়গা থেকে মেন 4টে প্যাটার্নে অভিনয় করেছে। এবং সেইটা খুব ইন্টারেস্টিং, এবং সেই তার মধ্যে যে গতায়ত, তার মধ্যে যে চলন, সেটা এত সাটল, এত স্মুথ করতে মানে ডিমান্ড করেছিল গল্প, সেইটাকে করা ওয়াজ নট ভেরি ইজি টাস্ক। কিন্তু যেটা জয়ার সূত্র ধরে আমি বলছি সেটা হচ্ছে যে জয়ার সূত্র ধরে বলছি যে এর আগে যত চরিত্রই করেছে এটা কেন আলাদা, আমার এটা মনে হয়েছে যে এইখানে জয়া যেটা করছে, এখানে জয়া অভিনয় বলছেন চরিত্রটা, এটা এখানে চরিত্রটা যা 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 করছে সেই চরিত্রটা মানে সেই ধরনের চরিত্রকে জয়াকে অ্যাপ্রোচ এর আগে কোনো বাংলা ছবিতে অন্তত এখানের ক্ষেত্রে করা হয়নি। তার কারণ এটা খুব মানে মানে কি বলবো, খুব বেশি ইয়েও নয় জয়ের পক্ষে, মানে করা খুব সহজও নয়। মানে এটা যতটা এক্সস্টিং, আপনি দেখলে বুঝবেন চরিত্রটা করা খুব এক্সস্টিং, খুব এক্সস্টিং। এই এক্সস্টনটা আমার মনে হয় যেভাবে সামলানো, এবং তারপরে দাঁড়িয়ে আমাদের ছবিতে কি হয়, ছবিতে তো শিডিউল একটা থাকে না, এটা ওটা এটা ওটা পরপর দৃশ্য হিসেবে তো থাকেই না। সুতরাং সেইটাকে মেনটেন করা, আমি বলবো যেটা মানে আমি সেদিনও যখন ছবিটা ফাইনাল রিলিজের মানে ছাড়ার আগে আর কি, মানে আমি দেখছিলাম, আমাকে বলছিলাম যে আমি আবার মুগ্ধ হচ্ছি। আমি ভূতপুরিও করেছি, আমি ভূতপুরিও বহুবার দেখেছি, নিজের ছবি বলে দেখতে হয়েছে। এই ছবিটা অভিনয়টা অন্য লিগ, এটা অন্য লিগ। আমি বলছি যেটা পুরো একদম আন্তর্জাতিক স্তরের অভিনয় হচ্ছে। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, ছোট কথা, সেটা হচ্ছে যে এই যে আমরা নানান রকম চরিত্রে যে আমরা যে অভিনয় করি, আমি কখনো আমার এমন করে কাউন্সিলিং বা সাইকিয়াট্রিস্ট এমন করে কখনো আলাপ চালনা হয়নি। তো আমি যেহেতু এরকম দুটো খুবই ইম্পর্টেন্ট দুটো মানে সেগমেন্টই তো বলবো আমি, যে OCD এবং এগুলো যে এই যে আমরা করছি, হ্যাঁ বা করছি, আমি হয়তো করে অনেকদিন আগে বেরিয়েছি, কিন্তু এগুলো কি কোথাও আমাদের ভেতরে আসলে মানুষ জয়া সেনের ভেতর থেকে যায় বলে আপনার মনে হয়? বা যে অভিনয় করে বা অভিনয় যারা করে তারা যখন এই ডেলিকেট বিষয়গুলো নিয়ে কথা বলে, আপনার কি মনে হয় তাদেরকে তাদের মনস্তাত্ত্বিক জায়গা নিয়ে আপনার কখন ভাবনা হয়েছে? ভাবনা হয়েছে, এবং অনেক সময় এটা নিয়ে কাজ করেওছি। অবশ্যই মনে থেকে যায়, আমাদের মনের অনেক কটা লেয়ার থাকে, তার মধ্যে সাবকনশিয়াস মাইন্ডে এগুলো থেকে যায়। হয়তো আপনি দেখবেন যে কখনো কখনো আপনি একটা স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নে আপনি ওই চরিত্রে নিজেকে দেখলেন। অর্থাৎ কোনো না কোনো ভাবে তখন সাবকনশিয়াস মাইন্ডটা আস্তে আস্তে ফ্লোট করতে শুরু করেছে ঘুমের মধ্যে। আবার কখনো কখনো আপনি হয়তো রিয়েল লাইফে আপনি কাউকে, খুব কাছের মানুষকে ওই অবস্থায় দেখলেন, তখন আপনি কিন্তু নিজেকে রিলেট করতে পারছেন যে আমি যে যে ইনপুট গুলো পেয়েছিলাম সেই জিনিসগুলো কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি। এটা করে, এটা মানে অবশ্যই এটা একটা এফেক্টেড হয় মন। এবং আমার মনে হয় যেহেতু অনেক চরিত্রে আপনারা অভিনয় করেন, এই যে চরিত্রটা করলেন, এটা তো একটা মানসিক মানে স্থিতিশীলতার অভাব, সেই জায়গাটা এই অভিনয়ের পরেই আপনাকে কিছুটা বডি স্ক্যান মেডিটেশন অথবা ভিজুয়াল ইমাজিনারি মেডিটেশন এগুলোর মধ্যে দিয়ে গেলে মানে ভালো, ন্যাচারাল রেমেডি। কারণ এগুলো তাহলে কি হয়, আপনার স্ট্রং না, মানে এই দুটো বিষয় অন্যগুলো তো ধরুন একটু হয়তো সারফেস লেভেলে থাকে, বিশেষ করে এই চরিত্রের জার্নিটা আমাকে দুটোই ভীষণ ভাবে হন্ট করেছে, একদম ভীষণ ভাবে হন্ট করেছে। তো আমিও সেটাই ভাবছিলাম যে কোথাও সাবকনশিয়াসলি আমার ভিতর থেকে আছে কিনা, আমাকে সেটা ব্রেন আউট করতে হবে, অথবা কিছু আমি একটা সার্চিং এর ভিতর দিয়ে গেছি, আচ্ছা আমার কি আসলে ওসিডি আছে, এক্স্যাক্টলি আমার কি সে ওসিডি আছে। এই বিষয়ে একটা কথা বলার, আমাদের মানে প্রত্যেকেরই মন কিন্তু একটা সুতোর ওপর চলে। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু ওসিডির শিকার হতে পারি। কোভিড এর পর আমরা দেখে নিয়েছি সেটা, যে মানুষটার কোনো সংস্কার, কোনো হাত ধোয়ার বাতিক ছিল না, শুধুমাত্র প্রাণ ভয়ের পর, মানে প্রাণ ভয় আছে বলে কোভিড এর পর কিন্তু যে হাত ধোয়াটা আরম্ভ হলো সেটা কিন্তু আর শেষ হলো না। সুতরাং আমরা কিন্তু একটা সুতোর ওপর আছি, তাই আমাদের মনকে কনস্ট্যান্ট একটা লজিক্যাল সেলফ অ্যাওয়ারনেস আর সেলফ টকিং এটার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। এটা খুব দরকার, মানে নিজের সাথে নিজের কথোপকথন খুব সুস্পষ্ট ভাবে করতে হবে। মেডিটেশন, জার্নালিং এগুলো হচ্ছে ন্যাচারাল টুল, এগুলো থেকে মুক্তি পাওয়া, তাহলে মনটা ওই স্যানিটাইজার। মানে আমি এখনো তো কত মানুষকে দেখছি পকেটে ক্যারি করে স্যানিটাইজার, এখনো মানে
যেটা হয়তো ভালো গুণ, কিন্তু সেটা আগে এতটা কোভিডের আগে কিন্তু এতটা এটাকে অ্যাওয়ারনেস, এটাকে অ্যাওয়ারনেস না ওসিডির মতো। এটা অ্যাওয়ারনেস, মানে ওসিডি যে একটা ওই টেলেন বলে না আমরা, সেইটা রয়ে গেছে। মানে ওটা একটা থাকে যে একটা এইটা নিলে হয়তো আমি বোধহয় বেঁচে যাবো, আমার কোনো ইনফেকশন হবে না। স্যানিটাইজার তো আগে আমরা হসপিটালে গেলে তখনই তখনই হাতে জাস্ট লাগানো। ইউজ করতাম। হ্যাঁ, নিউবর্ন ধরতে এখন তো গেলে। লোকের বাড়িতে খাওয়ার আগে স্যানিটাইজারের হাত। একদম, আমরা যে প্রফেশনে কাজ করি আমাদের তো ভয়ঙ্কর রকম অদ্ভুত অদ্ভুত কেসেস আসে। একটা এই বাচ্চার কেস, একজন বড় ফ্যামিলি নিয়ে, দুটো আলাদা। মাঝখানে আমরা জেনারেলি তার মাঝে একদম অ্যাব্রাপ্ট কিছু একটা করি, হয়তো একটা কিছু কমেডি সিন দেখে নিলাম, জাস্ট মানে গেট আউট ফ্রম দ্যাট, মানে একদম নির্ভেজাল হাসির জিনিস দেখে নিলাম, সেটা অন্য কিছু একটা মিউজিক হতে পারে, জেনারেলি লঘু জিনিস, যাতে ওটা পুরো মুছে যায় এবং কেস, নতুন কেসটা নতুন ভাবে আমি যাতে শুনতে আচ্ছা, আমাদের অভিনয় তো আসলে সেই ক্ষেত্রে অনেকখানি, ধরুন আমি একটা ফাইল খুলে, একটা স্ক্রিপ্ট খুলে বন্ধ করে আরেকটায় যখন আমি ঢুকি, তখন মাঝখানে একটা সময় নেই নিউট্রাল হওয়ার জন্য। মানে আমরাও আসলে একই কাজ করি, আপনার মতো, কিন্তু একদম প্রসেসটা হয় না, আমাদের চান্সগুলো। ব্যাপারগুলো আরো কঠিন, কারণ আপনাদের অনেকটা দিন সেই চরিত্রটাকে ধারণ করতে হয়, যাপন করতে হয়। আমাদের ক্ষেত্রে একটা 40 মিনিটের সেশন, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা দিন, তাই অবশ্যই ডিপ ব্রিথিং এক্সারসাইজ করবেন, এই জিনিসগুলো খুব দরকার। এটাও অ্যাকচুয়ালি ওসিডি যে আমার রয়ে যায়নি তো, রয়ে যায়নি তো। আমি যখন লিখছিলাম তখন যে জিনিসগুলো পড়াশোনা করছিলাম, ধরুন এই যে সুপারস্টিশন শুরুতেই বললো, এটা ভেরি ইন্টারেস্টিং। আমি কেউ গাড়ি চালাতে কি বিড়াল রাস্তা কাটলো, কিংবা ভালো বিড়াল রাস্তা কাটলো, একটা সুপারস্টিশন, দাঁড়িয়ে পড়লো অনেকে, কেউ দাঁড়াতে পারলো না, ফাইনালি একদম এমন অবস্থায় যে বেরিয়ে যেতে হবে। ওসিডি তখন ওসিডি যখন আমার বিড়াল ক্রস করে গেছে, আমি জায়গাটা ক্রস করে গেছি, আমি গাড়ি চালাচ্ছি, কিন্তু আমার মাথায় ঘুরছে যে আমি তো দাঁড়ালাম না, আমি তো দাঁড়ালাম না। এই আপনার ক্ষেত্রেও তাই, যেটা কি রয়ে গেল, এটা কি রয়ে গেল, এটা কি রয়ে গেল, এটাও অ্যাকচুয়ালি কম্পালশন, মানে আপনাকে ভাবতে বাধ্য করছে। এটা অনেকগুলো মানে রেমেডি আমি আমার ক্ষেত্রে আমি পড়ছিলাম যখন, আমার ক্ষেত্রে খুব কাজ করে। সেটা হচ্ছে যে একজন সাহেব দারুণ একটা রেমেডি বলেছিলেন যে আমি যখন রাস্তায় যাই, রাস্তা দিয়ে যদি কোনো পাগলা কুকুর চিৎকার করে, আমি তখন কি করি, আমি তখন হেঁটে চলে যাই, ওটাকে মনে করি যে ও তো কি করবো, তো অসুস্থ চিৎকার করছে, এবং আমার আর কোনো মানে আমি কোনো ব্যাগেজ ক্যারি করি না। তো ওসিডির এই কলটা, কম্পালসিভের এই কম্পালশন, এই কলটা ওই পাগলা কুকুরের ঘেউ যে আপনাকে বলছে যে এই তুমি তো ক্রস করলে না, ওটাকে পাগলা ঘেউ বলে অফ করে দেওয়া, ঠিক আছে, ও তো অসুস্থ। একদম, এটাও যেরকম একটা লজিক্যাল অ্যানালাইসিস সৌকর্য দিলেন, আর একটা ন্যাচারাল থেরাপি, আর একটা বলছি, সেটা হলো খুব ফাননেস ওসিডিতে রাখতে হবে। আমি এইটার ভাববই না, এগুলো ভুল ভাবনা, সেটা জয়, মানে একদম স্ট্রং। এটা হলো একদম প্রথম স্টেপ, যে আমাকে এইসব ভাবনা ভাবার কোনো অবকাশই নেই। যারা খুব হাত ধোয়, আমরা তাদের বলি জল বন্ধ করে দেবে, একবারই হাত ধোবে, আর দেবে না। মানে একদম ফার্ম একটা ডিসিশন, বাবা বাচ্চার ব্যাপারই নেই, আহারে ও তো ওরকম ব্যাপারই নেই, মনে একটা চ্যালেঞ্জ আনতে হবে, ঠিক উল্টো দিকটা করে দেখি, নিজে থেকে ওভারকাম করা যায় না, কারণ নিজে থেকে ওভারকাম তো অবশ্যই করা যায় ইনিশিয়ালি, তারপর একদম অন্য লেভেলে চলে গেলে তখন আমাদের মেডিকেশনের সাহায্য নিতে হয়, কিন্তু সেটা অনেক পরের ব্যাপার। আমরা আগেই বললাম সেলফ টকিং, জার্নালিং, কাউন্সিলিং, লজিক্যাল অ্যানালিসিস, এগুলো করা খুব দরকার। অনেক কিছু ভালো জিনিসেরও হয়, জুতো উল্টে থাকবে কেন, দেখতে খারাপ লাগে, নোংরা, সেটাই সোজা করে দিলাম, কিন্তু সোজা তো করে দিলাম, কিন্তু এতক্ষণ যে উল্টো ছিল, এবারে আমি অপেক্ষা করছি কি খারাপ হবে, উল্টাতে ছিল, এইটা চলছে। কিন্তু একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে আমি সৌকর্যকে বলছি ওসিডি আছে, কিন্তু তার সাবকনশিয়াস মনে ছোটবেলার যে স্মৃতি এবং তার থেকে যে প্রতিহিংসা করানোর, প্রতিশোধ নেওয়ার স্পৃহাটা তৈরি হচ্ছে, এটাকে আপনি কি বলবেন? এইটা যে ক্লাটারে আবার চলে যাই, যেখানে জয়া যে চরিত্রটি করছেন, যেটুকু আমরা একটা মোটামুটি সামারিতে এলাম, যেখানে সেটাতে মনে হচ্ছে যে পৃথিবীর জঞ্জাল সরানোর জন্য ও বদ্ধপরিকর। এই মানুষটা, তার মনে, হি ইজ আ পেডোফিলিক পারসন, তার মনে নোংরা আছে, একে আমি শেষ করব, তাহলে পৃথিবীতে আরো অনেকে সুস্থভাবে জীবন ধারণ করতে পারবে। এই যে একটা, ও কিন্তু ভাবছে আমি সমাজ কল্যাণমূলক কাজ করছি, এবং তাতে একদম দৃঢ় প্রতিজ্ঞ এবং বদ্ধপরিকর যে আমি এটা করেই যাবো, একদম আই এম আ সোশ্যাল ওয়ার্কার। তো সেই জায়গাটা কিন্তু অনেক সময় এটা হয়, এবং তখন সেটা একটা অদ্ভুত ওসিডি আকার, যেটা আমায় করতেই হবে, কি এটা করা হলো তো, ও তো মনে হচ্ছে খারাপ, ও তো মনে হচ্ছে খারাপ। আর এই জায়গায় একটা সূক্ষ্ম ব্যাপার আছে,
পিওসিডি যেটাকে আমরা বলি, পেডোফিলিক ওসিডি, তার মানে আস্তে আস্তে সে ভাবতে আরম্ভ করছে যে এই লোকটা এইভাবে কথা বলছে, এও তার মানে পেডোফিল। এটা আপনার হয়েছে ছবিটা করার পরে? হুম, এই যে মানে যখন মানে আপনি চমকে গেলেন, আমি একদম বললাম আর কি। দারুণ প্রশ্ন। যে আমাদের এই ছবিটা করার পরে এরকম হয়েছে যে কোনো বাচ্চার সঙ্গে কোনো প্রাপ্তবয়স্ক আপনি মানে আমি এরপর- ভিজিলেন্ট আমি এই ভিজিলেন্ট ছবি করবার পর থেকেই আমি অনেক কনসিয়াস হয়ে গেছি। আমি দেখছি এই যে যেটা বলছিলেন সাবকনসিয়াস মাইন্ডে আমার থেকে যায়, আমি ছেড়ে দিতে পারি, ফেলে দিতে পারি, কিন্তু এরপর থেকে আজ অব্দি আমি দেখেছি কোনো বাচ্চার প্রতি যখন কোনো মানুষের ব্যবহারটা আসলে কি, সেটার ভিতরে কতটুকু পজিটিভিটি আছে এবং কোনো নেগেটিভ এনার্জি আছে কিনা, সেটা না আমার চোখে খুব বেশি পড়ে যায় এবং এটা আমার চোখে পড়ে যায় এবং আমিও খুব কনসিয়াস হয়ে যাই এখন যে আমি এই জিনিসটা আমার এতটা ছিল না। আমি এটাই ছবিটা ফেলতে মানে হয়তো কোনো বয়স্ক লোক বলছে যাবে চকলেট খেতে, তখন বলছি হ্যাঁ এটা অথবা একটু করে ধরলো, এসো কোলে বসো আমার, আদর করছে হয়তো, তখন আমি জানি যে হ্যাঁ এটা ঠিকই আছে, বা তারপরে একটু এক্সট্রা কনসিয়াস, একটু আমার শরীরটা শক্ত হয়ে যায় আমি যখন দেখছি যে বাচ্চাকে আর আমার তো খুব ভয়, কারণ আমার তো ছবিগুলো বাচ্চাদেরগুলো নিয়ে, বাচ্চাগুলোকে নিয়ে। আর আমি আর আমার স্ত্রী যেভাবে করি, আগে অনেকদিন আগে ওয়ার্কশপ হয়, তারপর ওরা আসে প্রায় 3 মাস ধরে, তো বাবা মারা, সমস্ত বাবা মারাই পুরো দিয়ে দেয় আমাদের হাতে, ছেলে কিংবা মেয়েকে। এইবার আমি ফিল করি, আমি পূজাকেই বলছিলাম, তারপরে আমরা ছবি করেছি দুটো, আর আমি পূজাকেই বলছিলাম যে তোমার এটা কি আমরা কি আগে ছিল, মানে সেটে এতগুলো লোক, সবাই অনেক ভালো মানুষও আছেন, কিন্তু কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায়, এই সারাক্ষণ যে হচ্ছে এটা তো আগে ছিল না এতটা। রেনবো যখন করি তখন এতটা থাকতো না যে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, আশাতে আছে, এটা ছিল না এইটা। এবং অদ্ভুত ভাবে সকলে জানেন এই যে যে লোকগুলো, মানুষগুলোর কথা বলছি আমরা, এরা কিন্তু আমাদের খুব পরিবার, আমাদের আশেপাশের মানুষ, একদমই তাই, খুব চেনা। আমাদের ভেতরেই ব্লেন্ড হয়ে বসে আছে। একদম এটা খুব ভয়ের ব্যাপার। এই যে আপনি যেটা বলছিলেন, আমার আগে বাচ্চারা কেউ সেটে থাকলে বা কোথাও থাকলে মনে হতো ঠিক আছে কোনো দুর্ঘটনা ঘটবে, কোনো প্লাগের ভেতর পিন পয়েন্টে আগুন হাত ঢুকিয়ে দিল অথবা কিছু এরকম কিছু, বা সিঁড়ি দিয়ে একা একা পড়ে গেল। সেটা না। এখন অন্যরকম একটা মানে ভয় কাজ করে অন্যরকম একটা যে প্রোটেকশনের ব্যাপার কাজ করে, যে মানুষ থেকে প্রথম ভাবে কেউ অ্যাবিউজ হচ্ছে না তো। হ্যাঁ, এটাই তো আমি বলছিলাম যে আগে যখন আমরা যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি তখন জেঠি মানে জ্যাঠামশাই, কাকা, দাদু সবার কোলে করে ঘুরে বেরিয়েছি, কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে একটি বাচ্চাকে যদি তার খুব প্রিয়জন কোলে নেয়, তার মা একটা ভয়ে ভোগে, তার মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়। এটা কিন্তু, এটা আমার আপনাকে প্রশ্ন, এইটা কিন্তু একটা অদ্ভুত সমস্যা, এটা ঠিকও নয়, অমূলক। কারণ আমিও যখন হয়তো, আমিও এখন যখন আমি আগে হয়তো ছোটবেলায় ভাবিনি, এখন যেরকম রাস্তা দিয়ে যাই, আমরা গেলাম হয়তো কেউ বাচ্চাকে নিয়ে যাচ্ছে, গাল টেপা বা ইয়ে করা, বাচ্চারা বিরক্ত হয়, সেটা বাচ্চাদের অন্য জায়গা, আমি সেটাতে ঢুকতে চাইছি না, সেটা তো। কিন্তু আমি এখন অনেক কনসিয়াস হয়ে গেছি যে দূর থেকে, এইটা সমাজের ক্ষেত্রে কি ভালো হয়েছে? আবার এটাও খুব একটা হয়নি। আসলে দুটো দিক আছে। এক হচ্ছে এখন প্রত্যেকটা স্কুলে 3 বছর বয়স থেকে গুড টাচ ব্যাড টাচ শেখানো। বাবা মারাও তার ট্রেনিং নিচ্ছে। বাবা মারা ট্রেনিং নিয়ে এত ওভার ইউজ করে ফেলছেন ট্রেনিংটাকে, যে লেখা আছে হয়তো ডাক্তার আর মা ছাড়া কাউকে তুমি তোমার প্রাইভেট পার্ট দেবে, ব্যাস। এবার সেই যে একটা মধ্যে ঢুকে গেছে, এবার কারোর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে না, তার পেরেন্টসরা কথা বলতে অসুস্থ, এই জায়গাটা তো ঠিক সুস্থভাবে ব্যাপারটা হচ্ছে। আবার আগে যখন উল্টো ছিল, ও কিছু না তখন আবার অনেক অ্যাবিউজ বেশি হয়েছে, অনেক বেশি হয়েছে, কারণ সেখানে আমরা বাচ্চাদের এমপাওয়ার করা হতো না। তো সুতোটা আর কি, সুতোটা এমপাওয়ারমেন্ট এখন অনেক বেড়ে গেছে। তুমি বলবে নো, ইউ কান্ট ডু দিস, এগুলো আমাদের পাশ্চাত্য শিক্ষা থেকে অনেকটা এসছে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আগে যেরকম আমরা বলতে বাসে ট্রামে আমরা অনেক সময় এরকম প্রচুর পেডোফিলিক লোকজনের সংস্পর্শে এসেছি, প্রচুর লোকজন, আমরা যখন ছোট আমরা বুঝতে পারছি স্পর্শ করছে তার মানে যৌনাঙ্গ, কিন্তু আমরা কিছু বলতে পারছি না, সবাই কন্ডাক্টর অন্যদিকে তাকিয়ে আছে। এখন এটা করতে পারবে না, এখন সবাই বলবে নো, ইউ কান্ট ডু দ্যাট, তুমি এটা করতে পারো না, তখন কিন্তু সবাই একটু তটস্থ হয়ে যাবে। এই জায়গাটাও যেরকম এসছে, আবার অতিরিক্ত চিন্তা, এই ব্যাপারটাও মা বাবাদের মধ্যে অনেক বেশি হয়ে গেছে। ইটস আ কাইন্ড অফ ওসিডিয়ান, আপনার কাছে আরেকটা কথা, সরি আমি তোমার, হ্যাঁ অবশ্যই প্রশ্ন করো। না না, আমি বলছি যে আপনার পেশাগত কারণেই তো আপনি নিশ্চয়ই এমন কিছু মানুষকে ফেস করেছেন যার শৈশবটা বা কৈশোরটা ছিল কিছুটা ট্রমাটিক, বেশিরভাগ ক্ষেত্রে বহু, কারণ মানুষ তার শৈশবে তৈরি হয়। তো
যখন আপনি এই ধরনের অসুবিধাগুলো ফেস করেন, কি কি ধরনের, এরকম কি অনেক কিছু পেয়েছেন আপনি কখনো, যারা অনেক কিছু। এভাবে অ্যাবিউজ বা শৈশবে অ্যাবিউজ হয়েছে, তাদের জীবনটা আসলে শেষ পর্যন্ত তারা কি ধরনের সাফার করে, এগুলি দর্শকদেরকে আর হ্যাঁ, আমাদের হ্যাঁ, অবশ্যই। ডিস্টার্ব চাইল্ডহুড প্রচুর প্রবলেম ডেকে আনে। প্রধানত এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন তো, সেটা হলো জুভেনাইল ক্রাইম। আমাদের সবচেয়ে বড় প্রবলেম, পুলিশ ফোর্স থেকে আরম্ভ করে আমরা যারা মানসিক স্বাস্থ্য কর্মী, প্রত্যেকের একটা কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে এটা। তো এই যে জুভেনাইল ক্রাইম, এটা হচ্ছে কেন? এবার এটার সূত্র ধরতে ধরতে কাউন্সেলিং যখন করা হচ্ছে, দেখা যাচ্ছে যে এমন একটা ডিস্টার্ব ফ্যামিলি সে পেয়েছে, যে ফ্যামিলিতে ভায়োলেন্স, যে ফ্যামিলিতে হোস্টাইল এনভায়রনমেন্ট এত বেশি, তার মধ্যে একটা চাপা রাগ হয়ে প্রতিশোধ ক্রিয়া জন্মেছে কাউকে ভালো করতে। আচ্ছা, আমি কাউকে ভালো থাকতে দেবো না, আমি ভালো নেই, আমি কাউকে ভালো থাকতে দেবো না। পাইল এটা কি এটা শুধু ফ্যামিলি ক্রাইসিস থেকেই হয়? ফ্যামিলি ক্রাইসিস থেকে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এমন একটা ফ্যামিলি যারা খুব প্রোটেক্টেড বাচ্চাকে নিয়ে, স্কুলে সে বুলিং এর শিকার হয়েছে। সেই বুলিং এর তখন সে প্রতিবাদ করতে পারেনি, পরে সে পাওয়ারফুল হয়ে সেই প্রতিবাদটা ওইভাবে এসছে। আর এখন তো সোশ্যাল মিডিয়া ইন্টারনেট আসার জন্য আরো বেশি ইনফ্লুয়েন্স আরো হচ্ছে। বেশি influence। একেবারে হ্যাঁ। এটা আরেকটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো বাবা মার কাছে স্নেহ যেরকম পাইনি, সেরকম যখন পরবর্তী ক্ষেত্রে সে হয়তো বিবাহিত জীবন যাপন করছে বা কিছু, সেক্ষেত্রে সে প্রচন্ড পজেসিভ হয়ে গেছে, যাকে পেয়েছে তাকে চোখে হারাচ্ছে, আর তাকে চোখে হারাচ্ছে, এবং সেটা একটা দমবন্ধকর ভালোবাসার রূপ। মানে সেটা Toxic relationship প্রত্যেকটা চলে সময় ফোন করছে, তুমি কোথায় আছো, তুমি কোথায় আছো, তুমি কি এখনো এলে না কেন? ওসিডি, আচ্ছা, তার সম্পর্ক নিয়ে ওসিডি। আমার হাজবেন্ড কি অন্য কাউকে তাহলে ডেট করছে? মানে সন্দেহ প্রবণতার সঙ্গে ওসিডি মিল একদম, মিল আছে। মিল আছে। আচ্ছা, আর Suspicious ওসিডি minded পেশেন্টদের নিয়ে আপনি কি পেয়েছেন? এরকম তো পেয়েছেন নিশ্চয়ই না? ওসিডি মানে ক্লিনলিনেস। ক্লিনলিনেস ইজ দ্য নেম। ক্লিনলিনেস বারবার করে খোঁজা, আমি কি সব জিনিসপত্র ঠিকঠাক Right. নিয়েছি, পরীক্ষার আগে 5 বার বাড়িতে ঢুকে আসা, যে আমি কি নিলাম, আচ্ছা আমি ক্লিপবোর্ডটা নিলাম, আচ্ছা নিলাম তো একদিন পরে আবার দেখি বা তালা দিয়েছি তো। তালা দিয়েছে, ওগুলো লাইট একটু অফ ফার্মনেস এর সাথে যারা প্যারেন্টিং করছে, তারা বাবা মা সব নিয়েছে, না নিলে দেখা যাবে, চল। ওই যে একদিন জোর করে ব্যাপারটা ভেঙে ভেঙে দেওয়া, দেওয়া। যে গিয়ে আমি কিছু পেলাম না, This is not the end of the world. It's not the end of the world. দেখা যাক, কনফ্রন্টেশন এর মধ্যে দিয়ে যাও, দেখো কি হয়। এইটা হচ্ছে সিক্রেট। আচ্ছা। শৌকর্য, এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হ্যাঁ, এই যে এখন চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি থ্রিলার হচ্ছে, আপনার এটা এখন মনস্তত্ত্বের ছবি, তার সঙ্গে থ্রিলারও। তো এই যে জিনিসগুলো, যেখানে আমরা অ্যাবিউজ দেখাচ্ছি, চাইল্ড অ্যাবিউজ দেখাচ্ছি বা ক্রাইম দেখাচ্ছি, দর্শক তো নানা রকম হয়। একদল মানুষ মনে করছেন যে এগুলো দেখিয়ে এগুলোর থেকে বেরোনোর রাস্তা ছবি বলে দিচ্ছে, ছবির থেকে আমরা বুঝতে পারছি কিভাবে আমরা ওভারকাম করবো। আবার কারুর কারুর মতে যে এইগুলো ওই সমস্ত অপরাধ বা ওই সমস্ত মনস্তাত্ত্বিক ব্যাপারগুলোকে আরো বেশি এন্ডালজ করছে, প্রকাশ্যে আনছে। আপনি পরিচালক হিসেবে কি মনে করেন? দুটোই সত্য। এটাও সত্য যে সিরিজ দেখে কিংবা সিনেমা দেখে অনেক অপরাধ হয়, কারণ অনেক ক্ষেত্রেই অনেক সিনেমা কিংবা অনেক সিরিজ খুব বুদ্ধিমান লোকেরা তৈরি করেন, এবং গল্পের স্বার্থে আমাকে যখন একটা থ্রিলারের গল্প লিখতে হয়, ধরে নিচ্ছি একটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, আমি এবার আমার যে ভিলেন হবে তাকে তোমার স্ট্রং করতে হবে, সুতরাং তার মাথা করার জন্য দেখালাম যে এমন এমন সে জিনিস ভাজলো, প্যাচ পয়ে যার, যেখান থেকে আরো ক্রাইম হতে পারে, লোকের মাথায় আইডিয়া আসতে পারে। এটাও সত্য, কিন্তু হ্যাঁ, এটাও সত্য যে অনেক ক্ষেত্রে ছবির দেখে মানুষ উল্টো দিকটাও হয়। মানুষ, আমি এটাও বুঝলাম যে আচ্ছা এইভাবে ক্রাইম হতে পারে, আমি সচেতন হলাম। ধরো ফিশিং, মানে টাকা চুরির যে গল্প, ধরো অনেক সিরিজও হয়েছে যে আমি তোমায় বলছি, একটি বিখ্যাত সিরিজ, আমি নাম নিচ্ছি না, কিন্তু একটি বিখ্যাত সিরিজের পরে আমি এই অনেক আর্টিকেল ফলো করেছি, পড়েছি
সাধারণ মানুষের মধ্যেই ফোন করে আপনার ওটিপিটা দিন তো, আপনার পিনটা দিন তো, এটা ব্যাপক অ্যাওয়ারনেস হয়েছিল। ছবিটা কিন্তু ছিল ওই যে যারা টাকা চুরি করে অনলাইন তাদের নিয়ে, কিন্তু ওটা দেখে লোকে অ্যালার্ট হচ্ছিল, এটাও হয়, এটাও হয়, এটাও হয়। শুনুন, দুটোই হয়, দুটোই হয়। দুটোই হয়। এই যে আমরা রেনবো জারি দেখেছি, ভূত করে দেখেছি, সেখানে সায়েন্স আছে, আবার ফ্যান্টাসিটাও প্রচুর আছে। তো শৌকর্য কি বেশি ফ্যান্টাসি নিয়ে থাকতে পছন্দ করে? আমার ভালো লাগে, কারণ আমার মনে হয় ওইটা খুব অ্যাকচুয়ালি একটা এমন একটা স্পেস, যেই স্পেসটাতে আমি রিয়ালিজমের অনেক কিছুর বাইরের যে উত্তরগুলো আমাদের রিয়ালিজম দিতে পারে না সেগুলো পাই। তো সেইগুলো ধরা, আমি কেউ না, বাঘা বাঘা তাবড় তাবড় জিনিয়াসটা তাই করে গেছেন। আমি কেবল সেই পথে হাঁটার চেষ্টা করছি। তবে ওসিডির ক্ষেত্রে যেটা আমার সমস্ত ছবি থেকে তফাৎ, আমার সমস্ত ছবি বাচ্চাদের নিয়ে, মানে প্রথম ছবি থেকে এর বাচ্চাদের সমস্যা নিয়ে ছবি ইত্যাদি হ্যান ত্যান। কিন্তু ওসিডি বাচ্চাদের সমস্যা নিয়ে ছবি কিন্তু অ্যাড্রেস করছি আমরা বাবা মাদের মূলত। এটা মূলত বাবা মাদের, কারণ আজকে পাইল আমাদের সঙ্গে, কারণ এটা বোঝানোর জন্য যে আপনারা দেখুন, এই বিষয়ে যদি কথা না বলা হয়, এই বিষয়ে যদি আলোচনা না হয়, তাহলে কি সমস্যা বা কি সর্বনাশ তাও হতে পারে। একদম। আর এই সৌকর্য যে কথাটা বললেন না, যে আপনি যে কথাটা বললেন যে কন্টেন্ট সিরিজ এগুলো দেখা, এগুলোতেও কিন্তু প্যারেন্টিং এর একটা বড় রোল আছে, একটা ব্যালেন্সড কন্টেন্ট দেখানো। যে আমি যেরকম এটাও দেখাবো, আমি সেরকম বিজ্ঞানসম্মতও কিছু দেখাবো, একদমই তাই, আবার একদমই আমি তাই। খুব ফ্যান্টাসির কিছুও দেখাবো, যেগুলো পিওর ফ্যান্টাসি, পিওর সায়েন্স, একদম। আবার পিওর থ্রিলার, যাতে তার মধ্যে একটা ব্যালেন্স পিরামিড তৈরি হয় মনে হয়। এটা খুব এটা খুব প্রয়োজন জরুরি। আমার মনে হয়, কারণ ফ্যান্টাসিটা আমাদের জীবন থেকে চলে গেছে। আমাদের ছোটবেলার সময়কার আমার মনে আছে যে, মানে আমি যেমন নিজে ভীষণ রকম ফ্যান্টাসি ভালোবাসি, মানে এক্সকিউজ মি, আমাকে এখনো যদি বলা হয় তোমার সবচেয়ে প্রিয় বই কোনটা, আমি বলবো রুশ দেশের উপকথা। সেই ছোট বই দুটি, চলছি গুটি গুটি, মানে এখনো আমার মনে, আমি কিন্তু এখনো ভিজুয়াল দেখি। এই যে আমাদের কল্পনা জগৎটা তৈরি করে দেয় যে ফ্যান্টাসি, আর এটা আমি জানি না এখনকার ছেলেমেয়েরা কি ফ্যান্টাসির বইগুলো পড়ে, মানে রূপকথার বই পড়ে। এখন রিডিং হ্যাবিটটাই Reading নষ্ট হয়ে habit টা গেছে। একটু কমে নেই। নেই। তারপরে পরে ধরো হ্যারি পটার হয়তো পড়ে, কিন্তু তুমি ঠাকুমা ঝুলি ওভাবে পড়ে কিনা আমি জানি না। তো আমার মনে হয় যে আমাদের যে গল্প, মানে আমাদের যে ফ্যান্টাসি বা ফ্যান্টাসির খুব প্রয়োজন আছে, এটাও তো মানুষের মানে আরেকটা অন্যরকম জায়গা, এটা আমার মনে হয়। এবং এটা মানে আমি বলছি মানে বহু ক্ষেত্রে পরিবেশেরও জায়গা। মোগলি মোগলি এত বিখ্যাত, মানে তার মেসেজটা বলুন তো, মানুষের সঙ্গে পশুদের এমন মিল হলো যে তার একটা দল হয়ে গেল। এবং মজার কথা হচ্ছে, এখন বাড়ির দোকানে কুকুরছানা এসছে, আমি ওদেরকে খুব মন দিয়ে দেখে ভাবি যে এই যে এক্সপ্রেশন গুলো, এই যে সব বাঙ্গিরা বালু করতো, ওইগুলো কি অসাধারণ করে। আনস্ট্রাকচার্ড টাইমস বাচ্চারা যদি মনের কল্পনার আকাশে ভাবে, আমরা যখন আমার ট্রিপ একটা মেঘ দেখে ভাবছে যে যুদ্ধ হচ্ছে, এই ফিলিংটা না হলে তো মৌলিক কাজ করা যাবে না। না, তার কি করে ক্রিয়েটিভ বিষয়গুলো তার ভিতরে আসবে কি করে, তার ভিতরে যে ইমাজিনারি পাওয়ারটা না তৈরি হয়, মানে পড়ে, বই পড়ে, কল্পনা করে, হ্যাঁ, মানে যেটা আমার থেকে দূরবর্তী। আর এগুলো বাচ্চাদের জন্য খুব বেশি দরকার আমার মনে হয়, ওদের ভেতরটাকে বিশুদ্ধ রাখবার জন্য। অথবা এখনকার ক্ষেত্রে বেশিরভাগই দেখি অল্প বয়সে তারা ড্রাগসের দিকে চলে যাচ্ছে অথবা অন্য কিছু, এগুলো থেকে দূরে রাখবার একমাত্র আমার বিষয় হচ্ছিল একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করে দেয়া তাদেরকে। একদমই তাই। অথবা ছবি আঁকা, এই যে ছোট ছোট যে এবং বহু ক্ষেত্রে ট্রমা বা যেভাবেই বহু কিছু হোক, অ্যাকচুয়ালি ফ্যান্টাসি এটাও সাহায্য করে যে তুমি যে এটা শিশু মনে হতেই পারে, এইখানে আমি আছি, এই অবস্থা। ফ্যান্টাসি তাকে এই সাহায্য করে যে না, জীবনটা এটার বাইরেও, আর সবটাই এতটা খারাপ নয়, এটার বাইরেও জীবন। আমরা যদি সিন্ডারেলার গল্পটা ভাবি, অত কষ্টে আছে, তবুও কিন্তু ওর একটা ফেয়ারি গডমাদার ছিল, যে মনের মধ্যে ওকে একটা অন্য আশা দিচ্ছে। ফেয়ারি গডমাদারই ওর ছিল একটা ফ্যান্টাসি। একদমই তাই। জয়া, এবার তোমার কাছে একটু অন্যরকম প্রশ্ন, এটা আমার শুধু প্রশ্ন না, দর্শকেরও প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা জানি তুমি খুব খেতে ভালোবাসো, ভীষণ খেতে ভালোবাসো, প্রচুর মিষ্টি খাও, প্রচুর মিষ্টি খাও। এত মিষ্টি খেয়ে এত সুন্দরভাবে নিজেকে মেনটেন কি করে সম্ভব, দর্শকরা জানতে চাইছে। আমি আসলে মেনটেন করি না, সামটাইমস ইউ নিড টু ফিড ইউর সোল, আমি মনে করি। তো আমি সেজন্য আমি রাজভোগ খেয়ে ফেলি, মিষ্টি খেয়ে ফেলি। সেই সামটা কতবার। হ্যাঁ,
সেটা সৌকর্য ইম্পর্টেন্ট। দেখেছো মনে আমার যে হচ্ছে? না আমি সেটা আমার ক্ষেত্রে হলে তো আমার তো এভরি আদার ডে হয়। হুম। জয়ার অসম্ভব সংযম, জয়া সামটাইম বছরে একবার আসে। না না না, তা একদম আসে না। আমার যেটা মনে হয় সৌকর্য, আমাদের তো প্রচুর স্ক্রিপ্ট মুখস্থ করতে হুম। হয়, হুম। পড়তে হয়। তো আমাকে এবার কে যেন বলেছিল, শোনো আহ, মনে রাখতে পারছি না, মনে থাকছে না। আমাকে কে যেন একজন বলেছিল, শোনো ব্রেনের খাবার হলো গ্লুকোজ, তো গ্লুকোজ কিসে থেকে আসে? হ্যাঁ। মিষ্টি থেকে আসে। আমি নিজের মনকে ক্রোধ দিতে, শোনো তোমাকে খেতে হবে। আর হলো এমনিতে জানেন কি, মানে মিষ্টি খেলে একটা করে রসগোল্লা দিনে একটা খেলে খাওয়া যায়, হ্যাঁ, যায় তো। এত লাবণ্য থাকে। একদম। খাবারে। সেই জন্যই তো জয়া এত হ্যাঁ, মিষ্টি। যদি বলেন যে আমার মুখে লাবণ্যতা আছে, তো ওটার জন্য। মিষ্টির জন্য। কলকাতার রসগোল্লা। কলকাতা- Story is happy, everything is happy. তো আমরা তো একেবারেই আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। সৌকর্য, জয়া দুজনকেই বলবো, ওসিডি নিয়ে তোমরা কি বলতে চাও? আমাদের আমি এর আগে অনেক শিশুদের নিয়ে ছবি বানিয়েছি। শিশুদের বাবা মাদের বলবো আপনারা অবশ্যই দেখতে আসুন। কেন আসছি সেটা আমি ছবি গল্পটা বলে দিতে হবে বলে বলছি না, কিন্তু আমি এইটুকু হলপ করে বলছি, দেখার পরে বুঝবেন আমি কেন বলছি। আমাদের কথায় ভন্ডামি নেই। জয়া কি বলবে? সৌকর্য যা বললো সেটাই আমারও একেবারে ভিতরের কথা। এই অভিনয়ের ভিতর দিয়ে, মানে এই ওসিটি ছবির ভিতর দিয়ে আমি নিজে একটা জার্নির ভিতর দিয়ে গেছি, এবং আমি নিজে শিখেছি সমাজের এই দুটো খুবই গুরুত্বপূর্ণ দিক, যেগুলো আমাদের সমাজে আসলে রয়ে গেছে। এটা ভালো না খারাপ সেটার জায়গার চেয়ে দুটো খুব, মানে খুবই ইম্পর্টেন্ট ইস্যু, যেগুলোকে আসলে অ্যাড্রেস করে এত দিন অবধি খুব ইম্পর্টেন্ট কোনো ফিল্ম হয়নি, এবং বেঙ্গলে তো হয়নি। আমি একেবারে হল অফ করে বলতে পারি কোনো বাংলাতেই হয়নি। আমি বাংলার দর্শকদের জন্য বলছি যে নিজেদের জন্য, পরিবারের জন্য, এবং সবার জন্য, আপনি বাড়ির সমস্ত লোকের আসলে এই ছবিতে দেখা উচিত। কেন হয়, কি কারণে হয়, এই বিষয়গুলো যদি আমরা প্রথমে অ্যাড্রেস করতে পারি, এবং এই ছবিটা যদি সেটাকে উস্কে দিতে পারে, তাহলে তো আমরা সফল আসলে। এই জন্য বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আপনারা অবশ্যই ছবিটি দেখবেন, অবশ্যই ছবিটি দেখবেন, এবং আপনার সন্তানদেরকে নিয়ে ছবিটি দেখবেন। 100 বার। থ্যাংক ইউ Thank you. সো নমস্কার। মাচ।